3 জানুয়ারি মঙ্গলবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে রেডিও স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। ডিসিসি মার্কেটে আগুন, দুর্ঘটনা বললেন মেয়র, নাশকতার অভিযোগ ব্যবসায়ীদের। জাতীয়করণের অপেক্ষায় থাকা শতাধিক কলেজে অনিয়ম, অবৈধ নিয়োগের অভিযোগ। ইংরেজি মাধ্যম স্কুলে ভ্যাট অবৈধ ঘোষণা করে দেওয়ার রায় আপিল বিভাগে স্থগিত। গুলশান 1-এর ডিসিসি মার্কেটের আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুনে পুড়ে গেছে 2 শতাধিক দোকান। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 22টি ইউনিট। ধসে পড়েছে মার্কেটের কাঁচা বাজার অংশ। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দুর্ঘটনা নাকি নাশকতা, তদন্তের আহ্বান জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। আগুনের সূত্রপাত হয় সোমবার মধ্যরাতে মার্কেটের পূর্ব দিকে। দ্রুতই ভয়াবহ আকারে আগুন ছড়িয়ে পড়ে মার্কেটের অন্যান্য অংশেও। প্রথমে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করলেও পরে যুক্ত হয় আরও 20টি ইউনিট। সকাল 10টার দিকে মার্কেটের কাঁচাবাজার অংশের পুরোটাই ধসে পড়ে। পানির স্বল্পতার কারণে আগুন নেভাতে হিমশিম খেতে হয় ফায়ার সার্ভিসকে। মার্কেটের ভেতরে দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন ছড়িয়েছে দ্রুত। এখানে শুধু কম্বাস্টেবল, ফ্লেমেবল, লিকুইড সমস্ত পদার্থ এখানে ভরা। এখানে খুব ডেঞ্জারাস জিনিসপত্র আছে, সব দেখেন বড় বড় হচ্ছে, বিল্ডিং ভেঙে পড়ে যাচ্ছে। ঢাকা শহরে কত ফায়ার হাইড্রেন্ট নেই এবং কাছাকাছি লেক পুকুরও নেই। গাড়িতে করে পানি আসে, ওই পানি তো ইনসাফিসিয়েন্ট থাকবেই। যদি এখানে ফায়ার হাইড্রেন্ট থাকতো বা আশেপাশে কোনো জলাশয় থাকতো তাহলে এই সমস্যা হতো না। অগ্নিকাণ্ডের খবরে রাতেই মার্কেটে ছুটে আসেন ব্যবসায়ীরা। দোকান থেকে মালামাল সরানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতায় ব্যর্থ হন অনেকেই। ব্যবসায়ীরা জানান শুধু মালামাল নয়, নগদ টাকাও ছিল দোকানে। আমরা শেষ হয়ে গেছি, আমাদের কিছু নাই, কারণ আমার ব্যবসায়ী বাইসে থাকলে আমি বাইসে থাকবো। পথে বসতে হবে, কিছু করার নাই। এখন সরকার যদি আমাদের কোনো রকম কোনো হেল্প করতে চায় বা করে তাহলে আমরা একটু উপকৃত হব। ডিসিসির আগুন নিছক দুর্ঘটনা নাকি নাশকতা, তা তদন্তের আহ্বান মানবাধিকার কমিশনের। একটা যৌথ তদন্ত কমিটি করতে হবে এবং সেই তদন্ত কমিটি দিয়ে এটা কোনো পরিকল্পিত ঘটনা নাকি নিছকই দুর্ঘটনা সেটা আমাদেরকে বের করতে হবে। যদি এটা পরিকল্পিত ঘটনা হয় তাহলে কারা এই পরিকল্পনার পিছনে দায়ী তাদেরকে খুঁজে বের করে তাদেরকে বিচারের আওতায় দাঁড় করাতে হবে। দোতলায় মার্কেটে কাঁচা পাকা মিলিয়ে 600 দোকান ছিল। এর অর্ধেকই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিসিসি মার্কেটের নিচতলায় বড় অংশ জুড়ে ছিল আসবাবপত্রের দোকান। দোতলায় খাবারের দোকানের পাশাপাশি ছিল আমদানি করা খাদ্যপণ্য, প্রসাধনী, পোশাক ও গয়নার দোকান। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গুলশানের ডিসিসি মার্কেটে আগুন নিয়ে কথা বলতে এখন আমাদের সাথে আছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান এবং সহকর্মী অনিমেষ কর। ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান, সকল কিছু বাদ দিলেও এই আগুনটি নিয়ন্ত্রণে আনতে এতটা সময় লাগা আসলে স্বাভাবিক কিনা? আমরা জানি যে গতকাল রাত 2টার কিছুটা পরে আগুন লেগেছিল, এখন রাত 8টার কিছু বেশি, তারপরও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এইটি কি কারণ, জেনারেল আহমেদ খান? প্রথমে আমি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি আমি সমবেদনা শ্রদ্ধা জানিয়ে আমি বলতে চাচ্ছি যে আসলে আগুন লাগার পরপরই কিন্তু আমাদের ইউনিটগুলো প্রথমে 2টো 4টা এবং তারপর 22টা ইউনিট একসাথে কাজ করেছে। এখানে যেটা হচ্ছে যে আগুন কিন্তু প্রথমে সূত্রপাত কিন্তু ছোট থেকে হয়, কিন্তু পরবর্তী কিন্তু আগুনটা ডেভেলপমেন্ট স্টেজ বড় হয়ে যায়। আমাদের যখন খবর দেওয়া হয়েছে ফায়ার সার্ভিসকে, তখন বাই দিস টাইম কিন্তু কাঁচা বাজার আগুন ছড়িয়ে গেছে, ডেভেলপ হয়ে গেছে অনেক। আমরা খবর নিলাম, আমাদের যে ফায়ার যে প্রথম ইউনিটের সাথে কথা বললাম আমরা, তারা বলেছে যখন আগুন এসছে যারা গার্ড ছিল তারা কিন্তু তালা মেরে সব চলে গেছে মার্কেট ছেড়ে। সুতরাং আমাদেরকে প্রথমেই কিন্তু বেগ পেতে হয়েছে যে আগুনটা বড় আকারে হয়েছে। এবং আমরা জানেন যে আগুনের কিন্তু প্রথমে যদি আমরা আগুনকে যদি অ্যাড্রেস না করতে পারি, আগুনটা যখন ডেভেলপড হয়ে যায় তখন কিন্তু খুবই কঠিন অবস্থায় হয়ে যায়। আর সেই অবস্থায় কিন্তু হয়েছে এখানে। এবং সাথে সাথে কিন্তু আগুনটার এখানে আমি 2টা স্ল্যাব যেটা ধসে পড়েছে এবং স্ল্যাবের ভিতরে পানি যাচ্ছিল না, আমরা দূর থেকে পানি দিয়েছি এবং ভিতরে ঝুঁকিপূর্ণ বিল্ডিং এবং যে ভিতরে যাওয়া যাচ্ছিল না, যার জন্য কিন্তু এবং এক সার্টেন স্টেজে আমাদের পানির স্বল্পতা ছিল। আপনারা দেখেছেন যে এখানে হাইড্রেন সিস্টেম নাই, মার্কেটের কিন্তু নিজস্ব কিন্তু হাউসও নাই আসলে এখানে, এবং মার্কেটের যে প্রিভেনশন সিস্টেম কিন্তু কোনো কিছু ছিল না আসলে। আমরা বারবার বলেছি এবং কিন্তু তারা হয়তো এই ব্যাপারে কোনো ভূরক্ষেপই করেনি। আমরা চেষ্টা করছি তাদেরকে যে মার্কেট সিটি কর্পোরেশনে জানানো হয়েছে যে এই মার্কেটের ফায়ার সিস্টেমকে ইমপ্রুভ করতে হবে, কিন্তু তো অদ্যবধি কিন্তু আমরা এখনো কিন্তু তাদের কোনো ইমপ্রুভমেন্ট পাইনি। যাই হোক,
আমরা বলবো যে এখানে অবশ্যই দেরি হয়েছে, আমি বলবো যার যে কনভেনশন সিস্টেম ছিল আমরা চেষ্টা করেছি, কিন্তু আগুনগুলো এত দ্রুত ছড়িয়ে গেছে কারণ অনেক দাহ্য পদার্থ ছিল এবং এখানে কিন্তু শুধু গ্যাস সিলিন্ডার ছিল ভিতরে এবং খাবার দোকানে গ্যাস সিলিন্ডারগুলো বাস্ট হয়েছে এখন। আর যার পরে এখন লিকুইড যে আপনার এলপিজি গ্যাস সিলিন্ডার এগুলো তো খুব ভয়াবহ অবস্থা, যার জন্য কিন্তু বিল্ডিংটা কলাপস করছে এবং বিল্ডিংটা অনেক পুরনো। সব মিলিয়ে বলবো যে আমরা চেষ্টা করেছি যে প্রথমে মানুষের জীবন বাঁচানোর জন্য, তারপরে কিন্তু অ্যাটলিস্ট যতটুকু সেভ করা যায় আমরা কিন্তু পূর্ব দিকে সেভ করেছি, কিছু একটা বড় বিল্ডিংয়ে যায় না, এবং পশ্চিম দিকে যতটুকু পেরেছি চেষ্টা করেছি যে আগুনটা যেন কোনো অবস্থায় না বাড়তে পারে। তবে যেহেতু এখানে অনেক প্লাস্টিক পদার্থ ছিল, লিকুইড যেগুলো ছিল আপনার এখানে প্রসাধনী ছিল, এগুলোকে আগুন কন্ট্রোল পেতে আমাদের বেগ পেতে হয়েছে। আর পানি যাচ্ছিল না, যেটা বলছে আমরা চেষ্টা করি পানি মারার জন্য, কিন্তু পানি কিন্তু বাড়িতে দিলে হবে না, ভিতরে যে পানি মারতে হবে এবং ভিতরে যাওয়ারও কিন্তু পরিস্থিতি খুব ঝুঁকিপূর্ণ বিশৃঙ্খল ছিল। বাট আমি বলবো যে আমাদের প্রত্যেকটা ফায়ার ফাইটাররা তাদের আন্তরিক ছিল, কোনো অবস্থায় তাদের গাফিলতি ছিল না। অনেকে বলতে পারেন আমরা উদ্ধার কর্মীরা কিন্তু এই সমস্ত মন্তব্য করলে আমরা কিন্তু আমাদের কিন্তু উৎসাহ হারিয়ে ফেলি। আমরা জীবন দিয়ে মানুষের জন্য কাজ করে যাই সবসময় দিবারাত্রি। বাংলাদেশের ঝুঁকিপূর্ণ বিভিন্ন রকম ম্যানমেড ডিজাস্টার হয়ে থাকে, কিন্তু আমাদের কিন্তু আন্তরিকতা কোনো অবস্থায় ঘাটতি নেই। আমি বলবো আমাদের ফায়ার সার্ভিস প্রতিটি কর্মী নিবেদিত প্রাণ কর্মী এবং তারা জীবন দিয়ে কিন্তু কাজ করার জন্য সবসময় প্রস্তুত। ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে অনিমেষ কর আছেন। অনিমেষ, আমি আপনার পেছনে এখনো ধোঁয়া দেখতে পাচ্ছি, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি সেটি বোঝাই যাচ্ছে। এত দূর থেকেও ফায়ার সার্ভিসের মহাপরিচালক আমাদের সাথে কথা বলছিলেন যে আগুন পুরোপুরি যখন বড় হয়ে যায় তখন তাকে কন্ট্রোল করা আসলে মুশকিল। এই মুহূর্তে কি অবস্থা সেখানে অনিমেষ? খালেদ, যেখানে দাঁড়িয়ে আছি এখানে আসলে দাঁড়িয়ে থাকাই খুব কষ্টকর, কারণ পেছনের প্রচণ্ড ধোঁয়া এবং এই ধোঁয়ায় একই সাথে যেমন নিঃশ্বাস নেওয়া কষ্ট, সেরকমভাবে চোখও প্রচণ্ড জ্বালা করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পেছনে আপনি শুধু হয়তো ধোঁয়া দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা কিন্তু আগুনও দেখতে পাচ্ছি। ভেতরে যে আগুনটি জ্বলছে সেই আগুন ভেতরে কিন্তু বিভিন্ন জায়গাতে আমরা সে আগুনের লেলিহান শিখাও কোথাও কোথাও দেখতে পাচ্ছি। ফায়ার সার্ভিসের মহাপরিচালক যেমনটি বললেন তারা সর্বাত্মক চেষ্টা করছেন, কিন্তু আমরা এইখানে যারা ব্যবসায়ী আছেন তাদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ দেখতে পাচ্ছি, কারণ 20 ঘন্টা অতিবাহিত হবার পরও যখন আগুন নিয়ন্ত্রণে না আসে সেই জায়গা থেকে তাদের ক্ষোভটা প্রচণ্ড ক্ষোভ উঠেছে। এবং তারা যেই অভিযোগটি করছে, যেটি আমাদের মেয়র আনিসুল হক বলেছেন যে এটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে, কিন্তু ব্যবসায়ীরা অভিযোগ করছেন যে এটি একটি নাশকতা হতে পারে, সেই আশঙ্কা তারা বেশি করছেন। কারণ এই মার্কেটটি নিয়ে নানা ধরনের এটি ভাঙার একটি পরিকল্পনা হয়েছে এবং এখানে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা হয়েছে, যেটি এই মার্কেটের ব্যবসায়ীরা যেটির বিরোধিতা করছিলেন তারা বলছেন যে এই সব ঘটনা থেকেই এই আগুনটি নাশকতার কারণে লাগানো হতে পারে। আর আমরা যেটি আগুন এখনও নেভেনি সেই কারণ হিসেবে অনেকেই বলছেন যে নিচে প্রচুর অনেক প্রসাধন সামগ্রীর দোকান ছিল, কসমেটিক্সের দোকান ছিল, যেখানে অনেক ধরনের কসমেটিক্স লিকুইড ছিল যেটি অনেক দাহ্য, একই সাথে খাবারের দোকান ছিল, ফার্নিচার ছিল। সেই সব কারণে আমরা দেখতে পাচ্ছি যে ভবনটি প্রায় ধসে গেছে এবং দোতলা ভবন প্রায় অনেকখানি ভেতরে বসে গেছে। এই কারণে নিচের দিকে যে আগুন নেভানো খুব সম্ভব হচ্ছে না এবং ভেতরেও যেমন যাওয়া যাচ্ছে না, উপর দিয়েও সেটি কোনোভাবে কাজ করা যাচ্ছে। এখানে যে সামনে যারা ভিড় করে আছেন ব্যবসায়ীরা বলছেন যে যদি ভেঙে ভেতরে কোনোভাবে অগ্নি নির্বাপন করা যায় সেটি তারা দাবি জানাচ্ছেন এখন। তবে আগুন কিন্তু প্রচণ্ড ধোঁয়া চারিদিকে, পুরো গুলশান 1-এর মোড় থেকে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত এই ধোঁয়াটি কিন্তু ছড়িয়ে গেছে এবং সব জায়গা থেকে এই ধোঁয়াটি দেখা যাচ্ছে এবং ভেতরে আমরা ফাঁকফোকরে অনেক আগুনও দেখতে পাচ্ছি। আমরাও আগুন দেখতে পাচ্ছি। অনিমেষ কর, আপনাকে ধন্যবাদ। ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান, আমি আপনার কথায় আবার ফিরে আসি যে আপনি বলছিলেন যে একটি মার্কেটের জন্য যে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকা দরকার সেই মার্কেট এটি ছিল না। আপনারা সিটি কর্পোরেশনকে অনেকবার জানিয়েছেন কিন্তু সিটি কর্পোরেশন কোনো ব্যবস্থা নেয়নি। সেই ক্ষেত্রে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের পক্ষ থেকে মার্কেটটি বন্ধ করে দেওয়ার ব্যাপারে বা কোনো পিউনিটিভ মেজার নেওয়ার ব্যাপারে কি আপনারা কোনো উদ্যোগ নিয়েছিলেন কিনা? কারণ স্পষ্টই বোঝা যাচ্ছে যে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল, লাগোয়া অনেক কয়টা দোকান এবং সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা যদি সঠিক না থাকে তাহলে এরকম অবস্থায় হওয়ার কথা। আসলে না, দেখেন আমরা সবসময় চেষ্টা করি যে ওয়ার্নিং দেওয়ার জন্য, এবং আমরা কিন্তু আমরা ইন্সপেকশন করে অলরেডি ড্যামেজ অ্যাসেসমেন্ট করে রিস্ক অ্যাসেসমেন্ট করে তাদেরকে রিপোর্ট দিয়েছি যে আপনাদের এটা খুব ঝুঁকিপূর্ণ অবস্থা আছে, আপনারা আপনাদের ফায়ার প্রিভেনশন সিস্টেম, অ্যালার্ম সিস্টেম, আপনাদের তারপরে যে ডিটেকশন সিস্টেমগুলো ঠিক করেন আসলে। তবে ওনাদের সমিতি থেকে অনেক জানানো হয়েছে, চিঠিপত্র দিয়েছি আমরা যে মার্কেটে যে অ্যাডমিনিস্ট্রেটর যারা সিটি কর্পোরেশন তাদেরকে বলা হয়েছে
কিন্তু আমি কিন্তু আশাবত কিন্তু রেজাল্ট পাইনি আমরা আসলে, কারণ এখানেও একটা সবাই মার্কেট সবার জন্য একটা উন্মুক্ত, সবাই যায় এখানে, কোনো অবস্থাতেই কিন্তু আমরা হঠাৎ করে বন্ধ করে দিতে পারি না, কারণ এটা মানুষের সার্ভিস দেয়। বাট আমরা সেই জন্য কিন্তু সবসময় তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি ইন্সপেকশন করার জন্য, এবং ইন্সপেকশন করেছি এবং তাদেরকে ওয়ার্নিংও দিয়েছি যে আপনারা ঠিক করেন। হয়তো তাদের কিছু শিথিলতা ছিল, বাট আমি বলবো যে এই ব্যাপারে মার্কেট কমিটিকে আরও উদ্যমী হতে হবে, এবং এখান থেকে কিন্তু একটা বড় লেসন নিতে পারে। আমাদের ঢাকাতে কিন্তু এরকম কিন্তু অনেক প্রচণ্ড এরকম মার্কেট রয়েছে যারা কিন্তু এখনো পর্যন্ত সজাগ নয়, এরকম দুর্ঘটনা আরও হতে পারে। আমি বলবো যে এখান থেকে একটা শিক্ষণীয় বিষয়, এখান থেকে সমস্ত মার্কেট হসপিটাল যেগুলো আছে তাদেরকে নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থাগুলোকে আরও উন্নত করতে হবে। অ্যাটলিস্ট ডিটেকশন সিস্টেম, অ্যাটলিস্ট অ্যালার্ম সিস্টেমগুলো জানতে পারে, সোদের আমরা যেন কুইক জানতে পারি ফায়ার সার্ভিসের কাজ করার জন্য, কারণ জানি আগুন কিন্তু প্রথম 10-15 মিনিট কিন্তু আপনাকে ফাইট করতে হবে। রাইট। জেনারেল আলী আহমদ খান, আপনার কাছে কি মনে হচ্ছে আগুনটি লাগার কারণ কি দুর্ঘটনাই, নাকি এটি নাশকতাও হতে পারে, যেমনটি ব্যবসায়ীরা দাবি করে আসছিলেন যে এটি আসলে ইচ্ছে করে লাগানো হয়েছে, যেহেতু এখানে কর্তৃপক্ষ চান একটি বহুতল ভবন হোক, বহুতল মার্কেট হোক, 2003 সালের এরকম একটি চুক্তিও হয়েছিল। সেই ক্ষেত্রে আপনি কি মনে করছেন, এটি নাশকতা হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? না, আমারও সেটা আমার ধারণা নেই কোনটা কি করার কথা ছিল, কারণ এখানে বেসিক্যালি আমরাও এনকোয়ারি করা হবে, এনকোয়ারি করে বলা যাবে, বাট আগুনটা খুব দ্রুত ছড়িয়ে গিয়েছে আসলে, সেখানেও একটা প্রশ্ন রেখে যায় আসলে এত দ্রুত ছড়ানোর কথা না আসলে, এবং ওখানে যারা গার্ড ছিল তারাও কিন্তু টাইম মতো জানানো হয় না আমাদেরকে। আর সেজন্য আমি মনে করি তদন্ত সাপেক্ষে এটা বলা বেটার হবে, তদন্ত ছাড়া বলা ঠিক হবে না। এখানে আমরা এক্সপার্ট টিম নেব একটা, তারপরে একটা যৌথ তদন্ত করব এখানে, যারা পুলিশও তদন্ত করবে, সব মিলিয়ে আমরা দেখবো আসলে ঘটনা কি হয়েছে, তারপরে কিন্তু এক্স্যাক্টলি বলা যাবে যে কি কারণে হয়েছে। জেনারেল আলী আহমদ খান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গেই থাকবেন অনিমেষ করো আমাদের সঙ্গে। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। অনিমেষ, আপনি শুনছিলেন যে ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান বলছিলেন যে এইখানে যখন আগুনটি লাগে তারপরে তাদেরকে খবর দিতে, ফায়ার সার্ভিসকে খবর দিতে কিছুটা দেরি করা হয়েছে। এই সম্পর্কে কেউ কিছু বলেছেন সেখানে? ব্যবসায়ীরা আবার উল্টো কথা বলছেন। ব্যবসায়ীরা বলছেন যে ফায়ার সার্ভিস আসার পরে তাদের ইউনিটের সংখ্যা খুব কম ছিল, ভোর 4টার দিকে তাদের ইউনিটের সংখ্যা বাড়ানো হয়, সবশেষ সকালের দিকে 22টা ইউনিট এসে যোগ দেয়। তারা বলছেন যে শুরু থেকেই যদি ফায়ার সার্ভিসের বেশি ইউনিট একই সাথে আগুন নেভানোতে তৎপর হতো তাহলে আগুনের ভয়াবহতা এতখানি বাড়তো না, এবং এই আজকে প্রায় 20 ঘন্টার মতন হয়ে গেছে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না। ব্যবসায়ীরা কিন্তু উল্টো ফায়ার সার্ভিসের ঘাড়ে দোষটা দিচ্ছে। ওকে, অনিমেষ কর, আমাদের সাথে এখন গুলশান ডিএনসিসি দোকান মালিক সমিতির সভাপতি তালাত রিজভী আছেন। জনাব রিজভীর কাছে আমরা একটু জানতে চাইবো যে জনাব রিজভী, আপনি কি মনে করেন যখন আগুনটি লাগা শুরু হয়েছে তখন ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছিল কিনা, সাথে সাথে ফায়ার সার্ভিস খবর পেয়েছে কিনা, কতক্ষণ পরে ফায়ার সার্ভিস খবর পেয়েছে? জনাব রিজভী। জি, আমি যখন 1:40-এ খবর পেলাম যে মার্কেট আগুন লাগছে, আমি ঠিক 2:30 এখানে পৌঁছে এসে, কারণ রাস্তাতে মানে রাস্তাতে আমার গাড়ি ছিল না, পরে গাড়ি জোগাড় করে তারপর আসছি মার্কেটে আসার পরে দেখলাম একটা ফায়ার ব্রিগেড আসছিল, একটা গাড়ি আসছে। পরে পাশে তখন চ্যানেল 18 আসলো মারফত আমি বললাম যে ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট, ডিজি মহোদয়ের কাছে, যেহেতু ফায়ার সার্ভিসের ডিজি সাহেবের কাছে আমার রিকোয়েস্ট, আমার তো 5টা ব্রিগেড পাঠান, তাহলে আমরা একটা রেজাল্ট পাবো, তাড়াতাড়ি আসে। কিন্তু উনি আমাদের সেই ব্যাপারটা নিয়ে সুরা করলেন না। পাশাপাশি কি করলেন, আমি আমার টেলিফোন বললাম যে তাহলে আমি তো 2-1টা পাঠান, পরে উনি 2টা পাঠাইলেন। এই 2টা দিয়েই আমরা মোটামুটি একটা প্রবলেম, সকাল পর্যন্ত রাতে পানি, আমি আশেপাশে সব দোকানদার আর পাশাপাশি আপনার উৎকণ্ঠা আমরা বুঝতে পারছি। আপনি শুধু এটি বলবেন যখন আগুনটি শুরু হয় তার কতক্ষণ পরে ফায়ার সার্ভিসের কাছে খবরটি গিয়েছিল, আর আরেকটি বিষয়, এই মার্কেটে অগ্নি নির্বাপন ব্যবস্থা যেগুলি মার্কেট কোডে থাকার কথা তা যথেষ্ট পরিমাণে ছিল কিনা, এই বিষয়টি আপনাদের নজরে আসছে কিনা রিজভী ভাই? না, আমার ব্যাপারটা হচ্ছে মার্কেট তো অনেক বড় মার্কেট, 16টা গেট।
আমার কার্বন ডাইঅক্সাইড প্রতিটা গেটে আমার গ্যাস সিলিন্ডার আছে। এটা ফ্রম দ্য বিগিনিং থেকে আমি গ্যাস সিলিন্ডার ব্যবহার করি। এখানে গ্যাস সিলিন্ডার আছে, এত বড় মার্কেট তো গ্যাস সিলিন্ডার প্রবলেম সলভ করা যাবে না। এই জন্য ফায়ার ব্রিগেডটা আসে, ফায়ার আধা ঘন্টার মধ্যে ফায়ার ব্রিগেড চলে আসছে টেলিফোন করার সাথে সাথে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফায়ার ব্রিগেড আমরা পাই নাই, যার ফলে এত দেরি হয়ে গেছে। রিজভী, আপনি আমাদের সঙ্গে থাকেন। ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান আছেন আমাদের সঙ্গে। জেনারেল আলী আহমদ খান, আপনি শুনছিলেন তালাত রিজভীকে, দোকান মালিক সমিতির সভাপতি, যিনি বলছিলেন যে প্রাথমিক অবস্থায় যদি বেশি ফায়ার ব্রিগেডের গাড়ি আসতো তাহলে হয়তো আগুনটি নিয়ন্ত্রণ করা যেত বা এত খারাপ অবস্থা হতো না। জেনারেল আহমদ খান, দেখেন, প্রথমে কিন্তু মার্কেটের নিজস্ব ফায়ার সিস্টেমকে কাজ করতে হবে। এখানে শুধুমাত্র কিন্তু আপনার একটা সিলিন্ডারের কাজ হবে না। এখানে ফায়ার সিস্টেমের যেটা আছে যে হাইড্রেন সিস্টেম থাকবে এবং হুইসেলগুলো থাকবে, এবং যেখানে কিন্তু প্রত্যেকটা মার্কেট নিজস্ব ফায়ার ফাইটিং টিম থাকতে হবে, এবং তারা কিন্তু প্রথমে 10 মিনিট ফাইট করবে। আর সেই জন্য কিন্তু প্রয়োজন প্রশিক্ষণ, এবং তারাও কিন্তু তাদেরকে জানানো হয়েছে এই ব্যাপারে। কিন্তু তাদের কোনো টিমের কিন্তু ঘাটতি ছিল এখানে। যাই হোক, আমরা ব্লেম দিতে চাই না কাউকে। আমি শুধু এটাই বলতে চাই যে আমাদের যখন খবর দেওয়া হয়, আমাদের কিন্তু গাড়ি গেছে, আর এটা আগুন লেগেছিল কিন্তু প্রায় 45 মিনিট পরে কিন্তু আমাদের গাড়িটা গেছে। কারণ আমাদের যখনই খবর দেওয়া হয় উইদিন 30 সেকেন্ড ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু বের হতেই হবে। এটা কিন্তু ফায়ার সার্ভিসের থাম রুল, এবং না বের হলে ফায়ার সার্ভিসকে আমরা কিন্তু অ্যাকশন নেই কিন্তু। আর এখানে প্রথমে যেটা বলা হয়েছে, এখানে আমাদের গাড়ি গিয়েছিল, কিন্তু গাড়ি কিন্তু আমি কিন্তু রাত 3টা-4টা থেকে কিন্তু আমি ফলো আপ করতেছি, এখন 4টার দিকে 3টার দিক থেকে এখন। সুতরাং তখনই কিন্তু প্রায় আমাদের 10টা থেকে 12টা গাড়ি চলে গিয়েছে, এবং তারপরে কিন্তু সকালের আগেই চলে গেছে, আর 4টার মধ্যে চলে গেছে প্রায় 19টা গাড়ি। সুতরাং এ ব্যাপারে হয়তো তিনি হয়তো ওই জায়গায় ছিলেন, কারণ আমি জানি এটা কিন্তু হয়তো মার্কেট পুড়ে গেলে হয়তো 1 মিনিট তার জন্য হয়তো 1 ঘন্টার মতো মনে হবে, কারণ এটা অবশ্যই একটা তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান, তাদেরকে এত পুড়ে তার কষ্ট লাগারই কথা। আমি বিনয়ের সাথে বলতে চাচ্ছি যে কোনো অবস্থাতে কিন্তু আমাদের আন্তরিকতা ঘাটতি ছিল না, এবং আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব। হয়তো এখানে হয়তো পানির কিছু স্বল্প থাকতে পারে ইনিশিয়ালি, যার জন্য যখন পানি যখন কমে যাচ্ছিল কিন্তু তখনই কিন্তু আগুনটা বড় হয়ে যায় আসলে। আর কারণ আমরা জানেন যে এখানে ট্রাফিকের জন্য যাওয়া যাচ্ছিল না এখানে। তারপরে আমরা যখন সকালের দিকে যখন লাইন দিলাম গুলশান লেকের সাথে, তারপরে কিন্তু আমরা পানি কিন্তু পর্যাপ্ত পেয়েছি, পর্যাপ্ত পানির পরিমাণ ছিল না। জেনারেল আলী আহমদ খান, আপনাকে ধন্যবাদ। জনাব তালাত রিজভী, আপনি জেনারেল আলী আহমদ খানকে শুনলেন। আমরা এই প্রসঙ্গে আপনার একটু মন্তব্য শুনবো, পাশাপাশি এটিও শুনতে চাইবো যে ফায়ার সার্ভিসের মহাপরিচালক জেনারেল আলী আহমদ খান কিন্তু আমাদেরকে বলছিলেন যে আগুনটি এত দ্রুত ছড়িয়ে গেছে, যেটি একটি বিস্ময়কর ব্যাপার, এবং এতটা যে বড় হয়েছে সেটিও আসলে বোঝা খুব মুশকিল। আপনারা কি এই ক্ষেত্রে নাশকতার সম্ভাবনা দেখছেন? হ্যালো, জি বলবো। জি জি রিজভী, আপনি বলেন যে আপনারা নাশকতার সম্ভাবনা দেখছেন কিনা এর মধ্যে। নাশকতা বলতে সবচেয়ে বড় ছিল যদি আমরা রাত্রেবেলা ফায়ার ব্রিগেড যে ডিজি সাহেবরা যদি আমার ডাইরেক্টর জেনারেল সাহেব যদি ওই সময় আমার 4টা গাড়ি 5টা গাড়ি পাঠাইতেন, তাহলে কিন্তু আমাদের এত 16টা গেটে 16টা পাইপ দিয়ে ঢুকাইলে আপনার কখন লাগে 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে পানি ঠান্ডা হয়ে যায়, পুরো বিল্ডিং ঠান্ডা করে ফেলতে পারি। এত বড় মার্কেট তো বাংলাদেশে কোথাও নাই, এত বড় গাড়ি পাই কোথাও নাই। 5টা গাড়ি তো আসতে সকালবেলা, যখন চ্যানেলটা সব ব্যস্ত হয়ে গেল, তখন সাথে সাথে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলছেন 4টার মধ্যেই 10টার বেশি গাড়ি সেখানে ছিল। জি রিজভী ভাই, ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলছেন ভোর 4টার আগেই 10টার বেশি গাড়ি সেখানে ছিল, ফায়ার সার্ভিসের গাড়ি। আপনি এখন এসে ইউসি আপনি এসে দেখেন এখন কটা ছিল, সকালে কটা ছিল। এখন যেগুলি ছিল সকালে থাকলে তো আপনি 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলার কথা। 2 ঘন্টা লাগবে এই পানি কন্ট্রোল আনার, এই বিল্ডিং কন্ট্রোল করে আনার 2 ঘন্টা লাগবে। আমি চ্যালেঞ্জ করলাম, এখন যেভাবে আসছে ফায়ার ব্রিগেড, যদি সকালবেলা আসতো আমি 2 ঘন্টা কমপ্লিট করে ফেলতাম। আমি চ্যালেঞ্জ করলাম, নাহলে দেখেন আপনি পারি না পারি না। আমি গুলশান লেক পাশে আমি আমি ক্যাডেট কোর্স ক্লাবের আমি লাগাই দিছি সুইমিং পুলে, পাশাপাশি এখানে পাশে আশেপাশে সব ডেভেলপ কোম্পানি ডেভেলপার সব পানি দিছে আমাকে। রিজভী, আপনি বলছেন যে গাড়ি আসলে দল করি। জি জি বলেন রিজভী ভাই। যেহেতু আমরা সরকারি দল করি, সরকারের ভাবমূর্তি আমি কখন করতে দেব না। আমার লাইফে আমি আমার জানতে কিন্তু করতে হইতে দেব না, কারণ আমি গুলশান মার্কেটে 111-এর সভাপতি হয়েছি, এবং আমি 1977-এর সদস্য থেকে এখন আমার ব্যবসায়ীরা আমার সভাপতি বানাইছে। আচ্ছা, আমার কোনো পোস্ট নাই, সব পার করে কিন্তু আমি কর্মী থেকে কিন্তু নেতা হয়েছি।
আপনার বক্তব্য পরিষ্কার রিজভী ভাই। ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান, আমরা অনিমেষ কর আমাদের বিশেষ প্রতিনিধি গুলশান এলাকায় আছেন, তিনি যে আগুনের পরিস্থিতি আমাদেরকে এখন দেখাচ্ছেন। আগে ধোঁয়া ছিল, আমরা প্রথমে শুরুতে ধোঁয়া দেখেছিলাম, এখন আবার আগুনও দেখছি অনেক জায়গায়। আপনার কি মনে হয় এই আগুন পুরোপুরি নিভে যেতে আসলে কি সময় বা সম্ভাবনা লাগবে বলে আপনি মনে করছেন, জেনারেল আলী আহমেদ খান? এখন আগুন তো নিয়ন্ত্রণে আছে। এগুলো হলো ডেব্রিজের ভিতরে যখন আগুনগুলো থাকে তখন পানিগুলো ওখানে পৌঁছায় না। আসলে আমরা দূর থেকে পানি দিচ্ছি কারণ আগুন বিল্ডিংটা তো অনেক বড় এবং ওখানে সোর্সে কিন্তু যাইতে হবে। আগুনে সোর্সে যদি পানি যায় তখন আগুনটা নিবে। কারণ এখানে হলো এগুলো দুই একটা ছোটোখাটো আগুন যেগুলো আছে এগুলো ভিতরে দাহ্য পদার্থগুলো এগুলো কিছুক্ষণ জ্বলবে, বাট কোনো অবস্থাতে এগুলো ছড়াবে না আসলে। বাট আমাদের লোকজন সবসময় রাত পর্যন্ত থাকবে, এগুলো কোনো অবস্থায় আগুন না নেবে পর্যন্ত যাবে না। বাট আগুন অনেক আগে কন্ট্রোলে চলে আসছে। এগুলো যেহেতু ডেব্রিজগুলো না সরালে কিন্তু ভিতরে এই আগুন ছোট করে থাকবে। আমাদের অলরেডি সিটি কর্পোরেশনকে জানানো হয়েছে। আপনারা বলছেন যে আগুন নিয়ন্ত্রণে চলে আসছে। অনিমেষ, আমরা ফায়ার সার্ভিসের মহাপরিচালক আমাদেরকে জানালেন যে আগুন নিয়ন্ত্রণে চলে আসছে, কিন্তু যেই ধ্বংসাবশেষের মধ্যে এই আগুন জ্বলছে সেই ধ্বংসাবশেষের মধ্যে কারণে এটি পুরোপুরি না সরালে সেই আগুন থাকবেই। আপনি এই মুহূর্তে কি দেখতে পাচ্ছেন? ধ্বংসাবশেষ সরানোর প্রক্রিয়া চলছে অনিমেষ? খালেদ, যেই রাবিশগুলি জমা হয়েছে বিভিন্ন জায়গায়, বিল্ডিং যেটি ভেতর দিকে গেঁথে গেছে সেখান থেকে ময়লাগুলি ওঠানোর চেষ্টা চলছে এবং সেটি একটি বুলডোজার দিয়ে ওঠানো হচ্ছে। তবে ফায়ার সার্ভিসের মহাপরিচালক যেই কথাটি বলছেন আগুন নিয়ন্ত্রণে এসে গেছে, আমাদের এখান থেকে দেখে যেটুকু মনে হচ্ছে যে ভেতরে পর্যন্ত না যাওয়া পর্যন্ত বিল্ডিংটি কিন্তু একতলার বেশি ভেতরে বসে গেছে। এই বসে যাওয়ার কারণে ভেতরে কিন্তু অনেক আগুনের তাপটা অনেক বেশি এবং লোহাগুলো অনেক গরম হয়ে আছে। খুব সহজেই যে ভেতরে যে এটি নেভানো যাবে অথবা ভেতর থেকে সবকিছু তুলে আনা যাবে সেটি কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে না। অর্থাৎ ভেতরে যা কিছু আছে সবই পুরোটাই ড্যামেজ ধরে নিতে হবে এবং এই আগুনটি পুরোপুরি নিভে যেতে আজ সারা রাত লাগবে। অনিমেষ, আপনাকে ধন্যবাদ। আমি শুধু রিজভী ভাইয়ের কাছে জানতে চাইবো যে রিজভী ভাই, আপনি কি মনে করেন যে এই আপনারা যে মার্কেটটি করছিলেন সেই মার্কেটটি কি আপনারা সিটি কর্পোরেশনের কোড, রাজুকের কোড, সবগুলি কোড আপনারা মেনে করছিলেন কিনা, এবং যার ফলে এই ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য আপনাদের যথেষ্ট পরিমাণে প্রস্তুতি ছিল কিনা, আপনি আপনাদের ব্যাপারে কি বলবেন রিজভী ভাই? আমাদের ফায়ার ব্রিগেড যখন আমরা মিটিং করছি 2 বার, তখন আসে আমরা প্রথমেই উনি যেভাবে বলছেন গ্যাস সিলিন্ডার বসানোর জন্য আমরা কিন্তু প্রতি রাস্তায় প্রতি গেটে কিন্তু আমি গ্যাস সিলিন্ডার বসায় রাখছি। এত বড় মার্কেট তো গ্যাস সিলিন্ডার 26-27টা গ্যাস সিলিন্ডার হয় না। আর পাশাপাশি এটা এখানে সবচেয়ে আমাদের দুর্বলতা হইলে একটা জিনিসেই আমরা ওনাদেরকে সহযোগিতা পাইনি, আর কিছু দুর্বলতা আমার নাই। আচ্ছা রিজভী, আপনি কি মনে করেন যে কেউ এইখানে ডিসিসি মার্কেট উঠিয়ে দিয়ে একটি বহুতল ভবন করতে চান এবং সেইটা যেন করতে পারেন তার জন্য এটি করা হয়েছে, এই ধরনের কোনো সম্ভাবনার কথা কি আপনি ভাবেন, আশঙ্কা করেন? না, নাশকতা এখানে নাশকতা বলতে কিছু নাই। কারণ যে এখন সরকারি দল ক্ষমতা এখানে এমন জামাত না বিএনপি নাই, এখন আমরা নিজেরা সব নিজেরা নাশকতা সম্ভাবনা আপনি দেখছেন না। রিজভী, আপনাকে ধন্যবাদ অনিমেষ কর, ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান আপনাকেও। আমরা এডিটর স্পিকে একটি বিরতি নিচ্ছি, ফিরছি তারপরে। জাতীয়করণের তালিকাভুক্ত শতাধিক কলেজের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের প্রমাণ পেয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর। এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় প্রতিবেদন দিয়েছে অধিদপ্তর বলছে বেশিরভাগ অভিযোগে অবৈধভাবে শিক্ষক নিয়োগ এবং কলেজের জমি নিয়ে বিরোধ সংক্রান্ত। শিক্ষা খাত এগিয়ে নিতে যেসব উপজেলায় সরকারি কলেজ নেই সেখানে একটি করে বেসরকারি কলেজ জাতীয়করণের সিদ্ধান্ত নেয় সরকার। এরই অংশ হিসেবে 281টি কলেজ জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন পেয়েছে। নিয়ম অনুযায়ী অনুমোদনের পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে পরিদর্শন করে প্রতিষ্ঠানগুলোকে চূড়ান্তভাবে জাতীয়করণের আওতায় আনা হবে। এই পরিদর্শনে গিয়ে শতাধিক কলেজের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম পেয়েছে অধিদপ্তর। এর মধ্যে কয়েকটি কলেজের বিরুদ্ধে অধিকতর তদন্ত চলছে। অনিয়মের অভিযোগ পাওয়া প্রতিষ্ঠানের একটি
নারায়ণগঞ্জের সোনারগাঁও ডিগ্রি কলেজ। এই কলেজের অধ্যক্ষ শিক্ষকদের চাকরি সরকারি করার নামে 5 থেকে 7 লাখ টাকা পর্যন্ত নিয়েছেন বলে জানতে পেরেছে অধিদপ্তরের পরিদর্শক দল। তবে অধ্যক্ষের দাবি একটি পক্ষ মিথ্যা তথ্য দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমার কিছু শত্রু থাকতে পারে, আমাদের কলেজের আশেপাশে হয়তো কেউ থাকতে পারে যারা এই কলেজটাকে সরকারিকরণ চায় না, এরকম থাকতে পারে, বিরোধী দল থাকতে পারে। জাতীয়করণের জন্য বেঁধে দেওয়া শর্ত না মেনেই তালিকায় এসেছে অনেক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের বিষয়ে প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। কিছু কিছু কলেজ আছে যার হয়তো অনেক বেশি বিধি বহির্ভূত বিষয় আছে। এই ঘোষণার পরেও কেউ নিয়োগ দিয়ে থাকেন তাহলে সেটিও আমরা উল্লেখ করে দিচ্ছি আমাদের তদন্ত প্রতিবেদনে। দখলকৃত জমি নিয়ে প্রবলেম আছে, সেগুলো আমরা বলে দিচ্ছি। অধিদপ্তর বলছে কলেজ জাতীয়করণের সিদ্ধান্ত হলেও সেখানকার শিক্ষকদের চাকরি সরকারিকরণের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তাই চাকরি সরকারি করার নামে কোনো পক্ষের টাকা নেয়ার বিষয়ে শিক্ষকদের সতর্ক থাকতে বলা হয়েছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয়করণের জন্য তালিকাভুক্ত কলেজে অনিয়ম নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সরকার, সিলেটের বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী এবং বরিশাল বাবুগঞ্জ আবুল কালাম কলেজের উপাধ্যক্ষ হারুনা রশিদ আছেন আমাদের সঙ্গে। আপনাদের তিনজনের কাছে আমি প্রথমে জানতে চাইবো যে জাতীয়করণের তালিকাভুক্ত শতাধিক কলেজে যে ধরনের অনিয়ম পাওয়া গেছে, সেই অনিয়মের বেশিরভাগই হচ্ছে অবৈধভাবে শিক্ষক নিয়োগ এবং জমি জমা সংক্রান্ত বিরোধ নিয়ে। এই নিয়ে আপনাদের মতামত জানতে চাইবো। গোপাল চন্দ্র সরকার, আপনি কিভাবে বিষয়টি দেখছেন? ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমরা জানি বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, শিক্ষার উন্নয়নে বহুবিধ পদক্ষেপ গ্রহণ করেছেন, তার মধ্যে প্রতিষ্ঠান সরকারিকরণ অন্যতম। প্রতিষ্ঠান সরকারিকরণ ঘোষণার সাথে সাথে প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকগণ সকলেই যে সরকারির আওতায় আসবে এমন কিন্তু নয়। কারণ হলো তাদের নিয়োগ প্রক্রিয়া অতীতে যেভাবে হয়েছে সেটা সঠিকভাবে হয়েছে কিনা তদন্তপূর্বক এবং তথ্য সংগ্রহপূর্বক নিশ্চিত হওয়ার পর তাদেরকে সরকারিকরণের উদ্যোগ গ্রহণ করবে শিক্ষা মন্ত্রণালয় তথা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। নিয়োগ নিয়ে একটি যথোপচার হয় কিনা আপনার অভিজ্ঞতা কি বলে গোপাল চন্দ্র সরকার? না, নিয়োগ অতীতে এ সমস্ত প্রতিষ্ঠান নিয়োগ করেছে এবং বর্তমানে তারা সরকারিকরণের আওতায় এসেছে। সেক্ষেত্রে কোনো কোনো প্রতিষ্ঠানে কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। সেই ত্রুটি বিচ্যুতিগুলো নির্ণয় করার জন্য আপনি বলছেন যে কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। লিয়াকত শাহ ফরিদী, আপনার কাছে জানতে চাইবো যে কোনো একটি কলেজ জাতীয়করণের লিস্টে অন্তর্ভুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে অনেকের নিয়োগ দেওয়ার একটি হিড়িক পড়ে যায় কিনা? অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, আপনার কাছ থেকে একটু জানতে চাইছিলাম। ধন্যবাদ আপনাকে। যে বিষয়টি এখন আলোচনায় আসছে যে আমরা সংবাদ মাধ্যমগুলো বিভিন্ন পত্রিকায় যেগুলো জানতে পারছি যে বিভিন্ন অঞ্চলে এরকম নিয়োগের অভিযোগ উঠেছে, সেই অভিযোগগুলো আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি এরকম কোনো অভিযোগ উঠে থাকে সেই অভিযোগগুলো অবশ্যই শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে তদন্তপূর্বক সেই অভিযোগগুলো যাতে তদন্ত করা হয় এবং সেই আলোকে সরকারিকরণের লক্ষ্যে সরকার পরবর্তী আপনি তদন্তের দাবি করছেন। জনাব হারুনা রশিদ, আপনি কি মনে করছেন যে অনিয়মের অভিযোগ আমরা দেখতে পাচ্ছি জাতীয়করণের তালিকাভুক্ত এর কাছে, সেটি সম্পর্কে আপনার পর্যবেক্ষণ একটু জানতে চাইবো। জনাব হারুনা রশিদ। যে কলেজ সরকারিকরণের প্রক্রিয়া শুরু হওয়ার সাথে সাথে এখন আমরা শুনেছি যে কোনো কোনো কলেজ এইভাবে আপনার নিয়োগ প্রক্রিয়া করেছে। এটা যৌক্তিক না। যদি এটা করে থাকে সেটা তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া। আপনার কলেজে এরকম কোনো কিছু হয়নি? আমার কলেজ আবুল কালাম ডিগ্রি কলেজ, জি না, আমার কলেজে এই ধরনের কোনো। জনাব হারুনা রশিদ, জনাব লিয়াকত শাহ ফরিদী এবং গোপাল চন্দ্র সরকার, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে।
জনাব গোপাল চন্দ্র সরকার, শিক্ষক নিয়োগে কি ধরনের দুর্নীতির খবর আপনার কাছে আসে বা অভিযোগ আপনার কাছে আসে? শিক্ষক নিয়োগে শতভাগ বিশুদ্ধকরণ সম্ভব হয়নি, কোনো কোনো ক্ষেত্রে অনিয়ম সংঘটিত হয়েছে। এদের সংখ্যা নিতান্তই কম। বিশেষ করে আমার বগুড়া জেলায় অনিয়মের হার অপেক্ষাকৃত কম। আচ্ছা, আপনি বলছেন যেটি কম। লিয়াকত সাফারুদ্দিন, শিক্ষক নিয়োগে কি ধরনের অনিয়ম আপনার চোখে পড়ে বা আপনি দেখেন? স্যার লিয়াকত সাফারুদ্দিন। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এটি জাতীয় বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা অধিদপ্তর মাউসি এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে এবং নিয়োগ প্রক্রিয়ায় কলেজ গভর্নিং বডি তাদের মনোনীত একজন প্রতিনিধি এবং গভর্নিং বডির সভাপতি এবং প্রতিষ্ঠান প্রধান এর মাধ্যমেই মূলত এক্সপার্ট আনা হয়। এক্সপার্টের ভিত্তিতে এক্সপার্টরা লিখিত এবং মৌখিক পরীক্ষার ভিত্তিতে তারা নিয়োগ দিয়ে থাকেন। এই ক্ষেত্রে অনিয়মের যে অভিযোগগুলো উঠছে সেগুলো আমরা বিভিন্নভাবে বিভিন্ন জনের কাছ থেকে শুনে থাকি, কিন্তু আমার জানা মতে এরকম প্রত্যক্ষভাবে অনিয়মের মাধ্যমে কেউ নিয়োগ পেয়েছে এরকম আমি আমার প্রতিষ্ঠান নির্ভর এরকম। জি, জনাব লিয়াকত সাফারুদ্দিন, আপনাকে ধন্যবাদ। জনাব হারুনুর রশিদ, আপনি কি ধরনের শিক্ষক নিয়োগে কোন ধরনের অনিয়মের কথা জানেন বা আপনাকে জানানো হয়? আমরা সাধারণত শুনে থাকি যে যারা এক্সপার্ট আসেন জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ডিজি মহোদয়ের প্রতিনিধি এবং কলেজ গভর্নিং বডির যে সভাপতি বা কলেজের যারা সভাপতি থাকেন তাদের মাধ্যমে অনিয়মের কথা শুনে থাকি, কিন্তু এরকম প্রত্যক্ষভাবে আমরা এভাবে পাইনি যে এই গভর্নিং বডির সভাপতি টাকা খেয়েছেন বা এক্সপার্টরা টাকা খেয়েছেন। অনেক সময় শোনার কথা শোনা যায়, কিন্তু এর বাস্তবতা কতটুকু অনেক সময় দেখা যায়। জনাব হারুনুর রশিদ, জনাব লিয়াকত সাফারুদ্দিন, জনাব গোপাল চন্দ্র সরকার, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে আমাদের পরের আয়োজন।